সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বেশ কিছু বিষয় নিয়ে এখন প্রতিনিয়তই আলোচনা। চিকনগুনিয়া একটি প্রায় মহামারী রূপ নিয়েছে, অনেক উদ্বেগ এই রোগটি নিয়ে। এর আগে সীতাকুণ্ডে 9টি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জলাবদ্ধতায় রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে চরম দুর্দশার খবর আমরা প্রতিনিয়তই পড়ছি অতিবৃষ্টির কারণে। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা নিয়েও চলছে নানা আলোচনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর হয়ে গেল কয়েকদিন আগে। অর্থ পাচারের ঘটনা নিয়ে সংবাদ হচ্ছে। মালয়েশিয়ার সেকেন্ড হোমে বাংলাদেশিরা 3য় অবস্থানে রয়েছেন বলেও আমরা শুনছি। অবৈধ বাংলাদেশিদের ফেরত নিতে ইউ শর্ত দিয়েছে। এসব নানা খবর। বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন লন্ডনে গেছেন। সংবাদপত্রে বলা হচ্ছে যে ইভিএম, সেনা মোতায়েন এবং সীমানা নির্ধারণ নিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান। নির্বাচন কমিশনের মধ্যে রোডম্যাপ দিয়েছে। দুই দল প্রতিনিয়ত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। তো সমসাময়িক এসব বিষয় নিয়ে আমরা একটা খোলামেলা আলোচনা করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন জনাব এম এ আজিজ এবং জনাব শাবান মাহমুদ। স্বাগত আপনাদের দুজনকে। জনাব শাবান মাহমুদ, আপনি শুরু করতে পারেন। চিকনগুনিয়া আমাদের এখন চরম উদ্বেগের ব্যাপার শহরে। দুই মেয়র আজকে বলেছেন যে তাদের অনেক সমালোচনা হচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য তারা করেছেন, সমালোচিত হয়েছেন। আজকে তারা এক আলোচনা বলেছেন নগরীর উন্নয়ন বা বিভিন্ন সংকট নিরসনে তারা একটা কর্তৃত্ব চান। এর মধ্যে মশক নিধনে একটা বড় ধরনের দায়িত্ব। সংক্ষেপে আপনার মত। আপনাকে ধন্যবাদ এবং এনটিভি দর্শকদের ধন্যবাদ। চিকুনগুনিয়া দৈনিক প্রথম আলোর প্রকাশিত খবর মতে প্রায় 18 লাখ মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন এবং চিকুনগুনিয়া অত্যন্ত ভয়াবহ আকারের সংক্রামক একটি জ্বরে পরিণত হয়েছে। শুধু নগর জুড়ে নয়, এটি প্রান্তিক জনপদেও গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে এই চিকুনগুনিয়া। নগর জুড়ে এই রোগের প্রাদুর্ভাবটি মূলত এডিস মশায় আক্রান্ত হওয়ার কারণে বলে উল্লেখ করা হচ্ছে। অন্যতম কারণ, এর বাইরেও কারণ আছে। তো সেই এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু দুই মেয়রের, ঢাকার এবং অন্য যেসব জায়গায় হচ্ছে সেখানেও নগর পিতাদেরই প্রধান দায়িত্ব। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য যে সরকারের দায়িত্বশীল যেসব বিভাগ এর সঙ্গে রিলেটেড এবং সামাজিক সচেতনতা, সেটি পরে আসে। চিকিৎসকদেরও একটি বড় ধরনের দায়িত্ব আছে প্রপারলি ট্রিটমেন্ট করা। কারণ চিকিৎসকরা, আমরা পত্রিকায় যেটি দেখেছি, চিকিৎসকরা বিভ্রান্ত হচ্ছেন, দুই ধরনের ট্রিটমেন্ট করছেন। আমরা মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী দুই মেয়র কর্তৃত্ব চেয়েছেন ইতিমধ্যে, আপনি যেটি বললেন শুরুতেই। এটি ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ, তিনিও কিন্তু মেট্রোপলিটন গভর্নমেন্ট দাবি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এটি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাননি। এটি নানাবিধ আমলাতান্ত্রিক জটিলতা আছে, কাজেই সেই বাস্তবতা, সীমাবদ্ধতা মেনে দুই মেয়রের কর্তৃত্ব কতটা প্রাধান্য পাবে, কর্তৃত্ব বলতে টোটাল অথরিটিটা তারা হয়তো চেয়েছেন, ওয়াসার দায়িত্ব তারা চেয়েছেন। অন্যান্য বিভাগ যেখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘসূত্রিত হয় কাজে, অনেক সময় রাস্তা খোঁড়াখুড়িতেও দেখা যায় যে টিএনটি বিভাগ এখানে আসে, ওয়াসা বিভাগ, এই ধরনের বিষয়গুলোতে থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য বলেছেন। আইডিয়াটি অত্যন্ত চমৎকার, নগরবাসীর দুর্ভোগ লাঘবে হয়তো এটি সহায়ক হবে। কিন্তু দুই মেয়র যখন চিকুনগুনিয়ায় এরকম একটি ভয়াবহ একটি পরিণতির দিকে যাচ্ছে, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা যতটা আমরা প্রত্যাশা করেছি সচেতন নাগরিক হিসেবে, সেটি পাচ্ছি না। আর দুই মেয়রের এই ধরনের বক্তব্যে আসলে সমাধান তো আর হচ্ছে না, নগরবাসী চায় সমাধান। ধন্যবাদ আপনাকে। দেখেন, চিকুনগুনিয়া এটা হলো মশক। সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব হচ্ছে আবর্জনা পরিষ্কার করা, মশা মারা। ছোট একটা ইয়েতে আছে, কয়েকটা কবরস্থান আছে আর একটা হসপিটাল আছে। এটা হলো তাদের দায়িত্ব। এর বাইরে কিন্তু আসলে অফিসিয়ালি আইনগতভাবে দায়িত্ব নেই। এখন মশা নিধনের ব্যাপারেও আপনার এলজিআরডি মিনিস্ট্রির একটা ছোট টিম আপনার মিউনিসিপ্যালিটিতে, আমরা সিটি কর্পোরেশনে ন্যস্ত করা আছে। তো তারা কিন্তু মশা মারে। তো এখন আমরা ইতিমধ্যে মশা তো মোটামুটি মহামারী আকার ধারণ করেছে বলা যায়। আমি নিজেও এফেক্টেড, অর্থাৎ আমার বাসায়ও একজন চিকুনগুনিয়া এখন আক্রান্ত। তো চিকুনগুনিয়াটা দেখেন, উত্তরের মেয়র তো বললেন এটা আমাদের দায়িত্ব না। দক্ষিণের মেয়র অবশ্য বলেছেন 3-4 সপ্তাহের মধ্যে এটা যাবে। তো এখন ধরেন দায়িত্ব নয় বলে এখন উনি পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন এবং উনি তৎপরতা চালাচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন অনেকগুলো। ধরেন মশা তো বেসিক্যালি যতই বলেন, যেহেতু একটি ইউনিট সিটি কর্পোরেশনে এলজিআরডি মিনিস্ট্রির আছে এবং প্রধানত সিটি কর্পোরেশনের দায়িত্ব আপনার মশা নিধন করা। তো আপনার প্রায় 100 কোটির কাছাকাছি টাকা অলরেডি স্পেন্ড হয়ে গেছে। তো টাকাগুলি গেত কোথায়? আপনি বলেন, যেখানে অফিসে আছেন, বাসায় আছেন,
কোথাও মশা মারার ওষুধ স্প্রে করা খুবই কমই চোখে পড়েছে। মশা যারা মারছে ইতিমধ্যে মিডিয়াতে এসছে যে ওখানে যারা মশা মারে, ফগার মেশিন যারা চালায়, যে পানি যতটুকু দেওয়ার কথা, এখন এই মশা স্প্রে করলে মশা মরে কিনা এটাও কিন্তু ক্লিয়ার না, মশা তো মরে না। এই জন্য বলা হয় আবার এই যে এডিস মশা, এটা তো আপনি দেখেন নতুন তথ্য এসছে যে এটা বস্তিতে সাধারণত হয় না, এটা হয় আপনার এলিট ক্লাসের মধ্যে, অর্থাৎ যে সব কারণে মশা যে তৈরি হয় স্বচ্ছ পানিতে, কারণ ফ্রিজে ইত্যাদি। টেকনিক্যাল ডিটেইলে যদি আমরা আলাপে না গিয়েও এটা বলতে পারি কিনা যে অনেক সমস্যা আছে নগরীর এবং সমন্বয়হীনতাও আছে। 54টা 55টা সংগঠন মিলে সমন্বয় করতে হয়, সুতরাং সিটি কর্পোরেশনের পক্ষে সব কাজ করা কঠিন, কর্তৃত্বের অভাব আছে। কিন্তু মশা মারার জন্য যে এডিস মশার সমস্যা এবং সে কারণে নগরবাসী সাফার করছে চিকনগুনিয়া বা অন্যান্য, এইটাকে কি একটা কি বলে যে কন্টিনজেন্সি প্ল্যান নিয়ে কি মোকাবেলা করা যায় না? এটা তো যাইতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মশাটা মারে না কেন। আমার মনে হয় অলরেডি ফান্ড শর্টেজ, যা আছে ফান্ড খরচ করে ফেলছে, নাহলে মারে না কেন। এখন যে এত সারা দেশে হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়ে গেছে, বিশেষ করে ঢাকা শহরে, এটা তো ধরেন এই যে আজকেই তো পত্রিকায় এসছে যে 18 লাখ ঢাকা শহরেই আক্রান্ত হবে। এটা তো মহামারী, তো মানে কামান দাগানো। তাহলে তো এটা তো এখন উপরে হেলিকপ্টার, নিচে ফগার মেশিন, সামাজিক সচেতনতা, সর্বগ্রাসী একটা আক্রমণ। আমি আজিজ ভাইয়ের সঙ্গে একমত, কিন্তু এটা হচ্ছে না, এটা তো হচ্ছে না। আমি আজিজ ভাইয়ের সঙ্গে একমত। আজিজ ভাই 100 কোটি টাকার যে উদাহরণটি টেনেছেন, এটি হয়তো গত 2 বছরের কথা বলেছেন। এই চলতি অর্থ বছরে 36 কোটি টাকার কোনো হাদিস মিলছে না পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এবং সেখানে 2 মেয়র বা সংশ্লিষ্ট কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু এর কোনো প্রতিবাদও পত্রিকায় করতে পারেননি, কারণ 36 কোটি টাকা আসলে মশা মারার জন্য যে নির্ধারিত বাজেট ছিল সেটি উধাও হয়েছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। আর এই ধরনের একটি পরিস্থিতির মোকাবেলা না হলেও নগরবাসীর স্বস্তির জন্য মশা মারা তো একটি নিয়মিত কর্মসূচির মধ্যে পড়ে, এবং 36 কোটি টাকার যে বাজেট সেটিও তো প্রপারলি ইউজ করা নগর কর্মকর্তাদের দায়িত্ব। তাহলে এই সকাল সন্ধ্যা বা বছর জুড়ে মাস জুড়ে যে কথাবার্তাগুলো বলা হয় এগুলো মিয়া রেটরিক না, এটা আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে ধরেন আপনি তো অ্যাকশনটা দেখবেন, মশা মারার অ্যাকশনটা কোথায়? বৈঠক করলে, সেমিনার করলে, সিম্পোজিয়াম করলে তো মশা মরবে না। মশাকে বাস্তবে আপনার ওষুধ দিতে হবে এবং মারতে হবে। পাবলিক সচেতনতা কিন্তু যথেষ্ট। নির্বাচনের আগে তো মানে আমরা কারণগুলো তো সবই জানি, কেন আমাদের জলাবদ্ধ, কিন্তু প্রতিশ্রুতি তো ছিল, তো সময় তো পার হয়েছে। কিন্তু আপনি যদি ওয়াটার লগিং এর কথাই বলেন, চিটাগং এবং ঢাকায় কি পরিস্থিতির উন্নতি হয়েছে? চিটাং এর বিষয়টি অনেকটা মানে বলা চলে যে এটা ক্রনিক ডিজিজের মতো আর কি। ট্রেডিশনালি আমরা দেখি যে ওখানে কোনো ডেভেলপমেন্ট হয় না, ওই জলাবদ্ধতা ওই জায়গারই একটি, যদিও এটি একটি ভোগান্তির কারণ, কিন্তু এক ধরনের সৌন্দর্য, যে চট্টগ্রাম মানেই হলো জলাবদ্ধতার মধ্যে ডুবে থাকবে, সেই জায়গায় কিন্তু নগর পিতা, এর আগে মহিউদ্দিন সাহেব ছিলেন, তার আগে পরবর্তীতে মঞ্জু সাহেব ছিলেন, এখন আজমা নাসির সাহেব, 3 জন মেয়রই কিন্তু পরপর একই প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছে যে এই জলাবদ্ধ নগরী, এটিকে তারা মেয়র নির্বাচিত হলে প্রথম কাজ হবে এই জলাবদ্ধতা দূর করা এবং চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহর, বাসযোগ্য শহরে পরিণত করা। সেটি তারা 3 জন মেয়রই আমার দৃষ্টিতে ব্যর্থ হয়েছেন। আর ঢাকা উত্তরের মেয়র তো তার প্রধান যে প্রতিশ্রুতি ছিল তার মধ্যেই ছিল যে তিনি নগরবাসীকে মশামুক্ত করবেন। এখন তিনি বলছেন যে খাল দখল হয়ে গেছে সবকিছু, এখন শুধু তাই না, উনি বলছেন যে ঘরে ঘরে গিয়ে মশা মারা সম্ভব নয়। পরবর্তীতে তিনি অ্যাপোলজি চেয়েছেন বা এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, সেটি তার, আমি মনে করি তার ভদ্রতার একটি বহিঃপ্রকাশ, এবং তিনি ম্যান হিসেবে তো ডেফিনেটলি ভদ্র। কিন্তু আমরা নগর পিতাকে তো শুধু ভদ্রতার জায়গায় ভদ্র ইমেজ দিয়ে আমাদের নগরবাসীর এই যে নানাবিধ দৈনন্দিন সমস্যা, প্রকট সমস্যাগুলো তো তিনি কিভাবে দূর করবেন সেটি হলো আমরা দেখতে চাই। তার ভদ্র ইমেজ যতটা না, তার থেকে তাকে ডাইনামিক হতে হবে, এবং তার কাছ থেকে তো প্রত্যাশা একটু তুলনামূলক বেশিই ছিল, কারণ তিনি সেই ধরনের স্বপ্ন দেখিয়েছিলেন নির্বাচিত হওয়ার আগে। আর তিনি এখন ওয়াসাকে বলতেছেন একটি বিকলাঙ্গ প্রতিষ্ঠান। যদি ওয়াসা তাই হয়ে থাকে তাহলে আমার পাল্টা প্রশ্ন যে তাহলে উত্তর সিটি কর্পোরেশন কি প্রতিষ্ঠান?
এটি কিন্তু নরমালি এখন বিষয়টা হচ্ছে ধরেন উনি আশা অনেক দিয়েছে 5 বছরের ভিতরে ওনার এটাকে কি বলে যে উপদেষ্টারও কিন্তু অভাব নেই। নগর পরিকল্পনা নিয়ে প্রচুর সংখ্যক উপদেষ্টারও ওনাদের সঙ্গে আছেন, কাজ করছেন, নিত্য নতুন আইডিয়া দিচ্ছেন, মিটিং করছেন, সেমিনার করছেন, সবই করছেন, এবং তিনি প্রত্যাশা 5 বছরের ভিতরে এটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন এই আশাও কিন্তু দিয়েছে। কিন্তু দেখেন আপনি যদি এই অফিস থেকে বেরোন, ঢাকা শহরে যদি দেখেন জাস্ট এই ভিআইপি রাস্তাটা বাদে এটাও ঘুরছে, এখানে এমন ঢাকা শহরে কোনো রাস্তা নাই, সব রাস্তা খুঁড়ে, সব জায়গায় নর্দমা, কাদা, পানি এখানে খুঁড়ে খুঁড়ে সারা ঢাকা শহরটা অচল করে ফেলেছে। এটাতে দুটো জিনিস, একটা হলো ফিনান্সিয়াল ইয়ার শেষ, টাকাগুলো করতে হবে, খরচ করতে হবে, এবং সেই সাথে টাকাগুলো বড় বড় মেগা প্রজেক্টের ব্যাপারে খুব আন্তরিক, এবং এই টাকাগুলো কিভাবে যে খরচ হবে এটা কিন্তু আপনার হিসাব কে দেয়, অ্যাকাউন্টেবিলিটি নাই। তো এই জন্য দেখেন ঢাকা শহরে কোনো রাস্তা খোঁড়া, এটা যে অপরিকল্পিতভাবে যে কাজগুলো করা হয় এটা কিন্তু তার প্রমাণ। সুতরাং যাটাই বলেন সব কথা শেষ কথা, যেটা মেয়র হানিফ সাহেবও বলেছেন, এটা ঠিক যে আপনার নগর সরকার বলেন আর যাই বলেন একটা কেন্দ্রবিন্দু, সিভিক সার্ভিস একটা কেন্দ্র, সাফারিং এর ভোগান্তির যে কোনখানে কমবে না, কমছে না, বরঞ্চ ভোগান্তি ঢাকায় বেড়েছে। ঢাকার জলাবদ্ধতাটা আমাদের কাছে নতুন চিত্র। আমি আবারও বলতে চাই যে চিটাগাং এর জলাবদ্ধতা কিছু কিছু এলাকায় স্পেসিফিক, কিন্তু এখন তো শান্তিনগর সহ কিছু এলাকা ছিল, এখন প্রায় সার্বিক এলাকা। চিটাগাং এ ধরেন ছোটবেলায় তো গেছি, চিটাগাং ছিল সবচাইতে দর্শনীয় জায়গা। চিটাগাং এর জলাবদ্ধতা, টিলা, পাহাড়, উঁচু নিচু, চিটাগাং এর জলাবদ্ধতা এটা একটা মানে বলা চলে যে একটা প্যারেনিয়াল প্রবলেমের মতো আর কি। সেখানে বছরব্যাপী এই সমস্যাটা থাকে। আমরা ওপেনিং এর সময় অনেকগুলো তথ্য মানে সংবাদপত্রের শিরোনাম বা এই সময়ের আলোচনার বিষয়গুলো যদি রাজনৈতিক পরিমণ্ডলের দিকে একটু তাকাই, নির্বাচন কমিশন এর মধ্যে রোডম্যাপ দিয়েছেন, এবং রোডম্যাপ দিয়েছেন যে এটাই চূড়ান্ত এমন কিছু নয়, এটা প্রাথমিক, এবং তারা আলোচনা করবেন, করে এটা সময়ে সময়ে সংযোজন বিয়োজন যা লাগে করবেন। দুই দলও নানাভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। বিএনপি যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা হচ্ছে যে তারা আসল সংকটের সমাধান না করে এই রোডম্যাপে কোনো কাজে আসবে না। আসলে কি দুই দলের মধ্যে কি রোডম্যাপের উপরে একটা কনসেনসাস কি তৈরি হবে, নাকি এই ধরনের বাদানুবাদ, এই ধরনের তর্ক বিতর্ক চলতেই থাকবে? দেখেন সবসময় কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি আইনের উপর নির্ভর করলেও হয় না, আবার আইনকে বাইপাসও করা যাবে না, পিপুলের এক্সপেকটেশনও বাইপাস করা যাবে না। এখন ধরেন এই নির্বাচন কমিশন গঠন যখন হয় তখন কিন্তু বিরোধী দলের স্পেশালি চিফ ইলেকশন কমিশন নিয়ে কিন্তু আপত্তি ছিল, তারা কিন্তু সেই আপত্তিটা ফাইনালি কিন্তু আপনার কন্টিনিউ করে নাই। কিন্তু এখন ইলেকশন কমিশন কতগুলো ইস্যু তারা নিজেরা তৈরি করেছে, যে ইস্যুতে নির্বাচন কমিশন যে একটা নিরপেক্ষ নির্বাচন করবে বা করতে পারবে এই আশাটা কিন্তু বিরোধী দল করছে না। যেমন ধরেন আমি বলবো যে ইভিএম, চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছেন যে সব দল চাইলে ইভিএম হবে, কিন্তু এখন কিন্তু উনি ওখান থেকে শিফট করেছেন, বলেছেন ইভিএম এর দরজা আমরা বন্ধ করি নাই। আবার রংপুর সিটি নির্বাচনে কিন্তু অলরেডি আভাস দিচ্ছে সেখানে ইভিএম চেষ্টা করা হবে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন, সারা বিশ্বে মাত্র 17-18টা দেশে ইভিএম আপনার ইস্যুগুলোকে টাচ করেন আমরা মানে আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়টা আসেন যে এই প্রথম ইলেকশন কমিশনের সচিব মিনিস্ট্রি থেকে যে ডেপুটেশন সচিব ইলেকশন কমিশনের স্পোকসম্যান হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানতাম। ইলেকশন কমিশনের চিফ সিইসি বা অন্য কেউ হবে। ইলেকশন সেক্রেটারি যিনি, এখন যতগুলো সেক্রেটারি আছে পরিষ্কারভাবে বলতে পারি তারা অবশ্যই পার্টিশন, সুতরাং তাদেরকে দিয়ে তো তাদেরকে সামনে তারা সেক্রেটারিয়াল কাজ করবে। তৃতীয় আসেন ইলেকশন কমিশন সর্বশেষ বলেছে এই সরকারের আন্ডারেই নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এই কথাটা না বললেও চলবে, কারণ এটা নিয়ে তো ডিসপিউট আছে, আরো আছে অনেক। আমি আসবো আপনার কাছে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে এটা বলার মাধ্যমে কি ওনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করলেন উনি? হাউ কুড হি বি সো স্যাঙ্গুইন? মানে উনি তো ওনার দায়িত্বটা পালন করবেন। হ্যাঁ, আমি বলবো যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচন শিডিউল ঘোষণা করেনি, তবে রোড ম্যাপ ঘোষণার ভেতর দিয়ে কিন্তু নির্বাচনে একটি আমেজ বা নির্বাচনের এক ধরনের পরিবেশ তৈরির তিনি চেষ্টা করছেন। তা যেখানে তিনি নির্বাচনের একটি পরিবেশ তৈরির চেষ্টা করছেন সেই মুহূর্তে এমন কোনো কথা তার বলা উচিত হবে না যেটি বিরোধী দলকে, প্রধান বিরোধী দল বাংলাদেশের বিএনপিকে সন্দেহের জায়গায়
নিয়ে যেতে পারে। এ ব্যাপারে তার সতর্ক থাকা উচিত ছিল। এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন উনি মনে করেন, সেটি আলাপ আলোচনার ভেতর দিয়ে রাজনৈতিক সংলাপ, অন্যান্য রোড ম্যাপে যে বিষয়গুলো আছে সবগুলো শেষ করেও যদি বলতেন, তারপরে বোঝা যেত যে তিনি সবার সঙ্গে, সব দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তার এই উপলব্ধি হয়েছে। এই বক্তব্যটি আমার মনে হয় ইন অ্যাডভান্স তিনি করেছেন। তার অর্থ এই নয় যে তিনি নিরপেক্ষতা ভঙ্গ করেছেন, তবে বিএনপির যে সন্দেহ সংশয় যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সেই জায়গায় নির্বাচন কমিশনে তো ভরসার জায়গা, কিন্তু নির্বাচন কমিশনও যদি সরকারের সুরে সুর মিলিয়ে কথা বলেন, তখন তো বিএনপির মানে তাদের যে বক্তব্য দেশবাসীর কাছে, তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কাটা আর একটু ঘনীভূত হওয়ার সুযোগ তৈরি হয়। এবং লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে যে কথাটা বললেন, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে তিনি বলেছেন তফসিল ঘোষণার আগে এটি তাদের, হ্যাঁ, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, কারণ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গেলে কিন্তু মূলত প্রশাসন যন্ত্রকেই কাজে লাগাতে হবে। এখন পর্যন্ত কিন্তু রুটিন ওয়ার্কগুলো করবে কিন্তু সরকারের প্রচলিত বা বিদ্যমান প্রশাসন, মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব এবং সরকার সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, আইন শৃঙ্খলা বিভাগ পরিচালিত হবে। এটি নির্বাচন কমিশন বদলির কোনো বা এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, এটি সত্য। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু একটি রোড ম্যাপ দিয়েছেন, সেহেতু তাদের যে জায়গাগুলোতে বিএনপি, তারা তো বলেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। এখন বিএনপির সঙ্গে সংলাপের ভেতর দিয়ে বা বিএনপির কোনো শীর্ষ নেতা যদি নির্বাচন কমিশনকে কোনো ব্যাপারে অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মিনিস্টার কর্তৃপক্ষকে যদি নির্বাচন কমিশন লিখিতভাবে জানায় যে তারা জানতে পেরেছে যে এই জায়গায় অনিয়ম হচ্ছে, এই বিষয়টি জানানোর ক্ষেত্রে তো তার এখতিয়ার, মানে তার নির্বাচনী বিধি লঙ্ঘন হবে না, সেটি তো করার সুযোগ নিশ্চয়ই নির্বাচন কমিশনের আছে। কাজেই যদি তিনি এটি না করেন, তাহলে তফসিল ঘোষণার আগে তিনি করতে পারবেন না, সেটিও মনে হয় অগ্রিম বক্তব্য হয়েছে। এবং যত কথা বলবেন ততই কিন্তু নির্বাচন কমিশন আমার মনে হয় যে কন্ট্রোভার্সিতে জড়াবে। নির্বাচন কমিশন বিএনপি যেটা বলছিল যে মানে বেশ কয়েকবারই তারা ইঙ্গিত দিয়েছে এবং বলেছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তারা ইতিবাচক, কিন্তু আবার একই সঙ্গে তারা বলছেন যে নির্বাচনকালীন যে সরকার সেই ব্যাপারটা ফয়সালা না হলে এই রোড ম্যাপ বা এগুলো কোনো মানে ফ্রুটফুল কিছু হবে বলে তারা মনে করে না, সংকটের সমাধান হবে বলেও তারা মনে করে না। আসলে কোন জায়গায় গিয়ে এটা দেখেন, অনাস্থার জায়গাটা যে পর্যায়ে গেছে, যে জায়গায় চলে গেছে, সেখানে সমাধানটা তো লাগবে। এটা আনুষ্ঠানিক আলোচনায় হোক অথবা রাজনৈতিক দলগুলো অনেক সময় পর্দার অন্তরালেও কথা বলেন, এই জায়গায় সমাধানটা আসতে হবে। না আসলে তো সমস্যার সমাধান হবে না। এখন ধরেন রোড ম্যাপে যে বলছে যে আপনার আইনি কাঠামো পর্যালোচনা এবং সংস্কার করবে, তারপরে নির্বাচনী প্রক্রিয়া সহজীকরণ ও যুগোপযোগী করবে। এখন ওনারা যদি নিজেরা করার পরে আলোচনায় একটা জিনিস টেবিলে হাজির করে, তখন তো ওখান থেকে সরাও তার জন্য বিপদ হবে। তো সুতরাং এই জিনিসগুলো আলোচনা করা, তারপরে ইলেকশন, অলরেডি সরকারি দল ইলেকশনে নেমে গেছে, বিরোধী দল তাদেরকে ঘরোয়া রাজনীতির ভিতরে রেখেছে। এমনকি আপনি দেখেন যে কয়েকটি দল একটা বাসার ভিতরে, আসম আব্দুর রবের বাসায় আপনার মিটিং বৈঠকে বসছে, সেখানেও পুলিশ যায় হাজির। তারপরে আপনার দেখেন, এই আজকেই আমি শুনলাম যে আপনার বিএনপি সদস্য সংগ্রহ করতেছে, তার জন্য আপনার কুষ্টিয়াতে যেখানে একটা ইউনিয়ন অফিসে যায় পুলিশ, যুব দলের পোলাপান গিয়ে আক্রমণ। সুতরাং একটা ইলেকশনের আবহাওয়াটা তো একটা তৈরি হতে দিতে হবে, যুবলীগের সরি আবহাওয়া তো তৈরি হতে দিতে হবে। যে আবহাওয়া তৈরি না হলে আপনার এই রোডম্যাপ দিয়ে কি আসলেই কি হবে? আপনার সমস্যাটা হচ্ছে যে অবিশ্বাসটা তৈরি হয়েছে, সেই অবিশ্বাসটা আপনার দূর করতে হবে। এবং ইলেকশন কমিশন এমন কোনো কথা বা আচরণ করা যাবে না যাতে করে কোনো পক্ষ আরো অবিশ্বাসটাকে আরো বেশি ঘনীভূত করে। সুতরাং ইলেকশন কমিশনকে অবশ্যই সতর্কতার সাথে এই আলোচনা আরো হবে। শাওন মাহমুদ, কয়েকটি সংবাদপত্রের কিছু খবর নিয়ে আপনার একটু মতামত জানতে চাইব। অর্থ পাচারের নিয়ে বেশ কিছু খবর সাম্প্রতিক সময়ে হয়েছে এবং সুইস ব্যাংকের ইয়ে নিয়ে, তারপরে মালয়েশিয়ায় বাংলাদেশিরা সেকেন্ড হোমে বলে বাংলাদেশিরা আরো ইনক্রিজিংলি অ্যাট্রাক্টেড হচ্ছে মালয়েশিয়া সেকেন্ড হোম করার ব্যাপারে। এইসব বিষয়গুলো আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? টাকা যে অবৈধভাবে পাচার হচ্ছে, এটি তো দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, বিরোধী দলের জন্য, আমাদের নাগরিকদের জন্য সর্বোপরি এটি তো একটি, আমি মনে করি যে খুব সতর্ক সংকেত। আমাদের রাষ্ট্রের টাকা অবৈধভাবে পাচার হবে কেন? যেখানে বাংলাদেশের শিল্পায়নের যথেষ্ট সুযোগ আছে, এখানে ইনভেস্ট না করে বাংলাদেশের অনেক শিক্ষার হার বাড়ছে, কিন্তু শিক্ষিত তরুণদের
বেকারত্বের হারও কিন্তু বাড়ছে। এখানে যদি বেসরকারি খাতকে এনকারেজ করা হয় বা সুযোগ সৃষ্টি করা হয় এবং বাংলাদেশে যদি সেই ধরনের একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়, সেটিও সরকারের দায়িত্ব প্রথম। তাহলে তো এটি একটি হতাশা থেকে অথবা একটি সিন্ডিকেট যারা রাষ্ট্রের কথা না ভেবে, এদেশের জনগণের কথা না ভেবে, নিজের আত্মকেন্দ্রিকতায় ভোগে, নিজের পরিবারের কথা ভেবে ভাবে বা অবৈধভাবে টাকা আয় করার কারণেই তো অবৈধভাবে টাকা পাচার হচ্ছে। তারা, আমি মনে করি যে বাংলাদেশের শ্রেণী বৈষম্যের জন্য বাংলাদেশের ভবিষ্যতের যে একটি রূপরেখা আমরা স্বাধীনতার সূচনা লগ্নে দেখেছিলাম, সেই রূপরেখা বাস্তবায়নের ক্ষেত্রে চরম অন্তরায় এই টাকা অবৈধভাবে পাঠানো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা রয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশ ব্যাংকে আরও মানে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, সর্বোপরি সরকার। এটি তো খুব কঠিন বিষয় না যে কারা এইভাবে অবৈধভাবে টাকা পাঠাচ্ছে, তাদের তালিকা বের করা উচিত। 100 ঋণ খেলাপির তালিকা দেয়া হয়েছে, জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। 1 লক্ষ কোটি টাকা ব্যাড ডেট হয়ে গেছে। তা সেই জায়গাগুলোতে সরকার আন্তরিক না। সরকার অন্যান্য যে বিষয়গুলো জনস্বার্থে নয়, ব্যাংক মানে অ্যাকাউন্টের উপরে 1 লাখ টাকার উপরে আবগারি শুল্ক বসানোর জন্য তারা অধিক আগ্রহী। এই বিষয়গুলো আমি মনে করি না। দেখেন যে কালো টাকা, আমি গত পরশুদিনই আমি কানাডায় আমার এক ফ্রেন্ডের সাথে টেলিফোনে কথা বলি। তো সেখানে আপনার বেগমপাড়া আছে, আপনি মালয়েশিয়ার কথা বললেন, ব্রিটেনে বাড়ি আছে এবং সেখানে অস্ট্রেলিয়া আছে। তো এখন আমাদের দুদক কিন্তু ছোট ছোট, এই যে কয়েকদিন আগে বিডব্লিউটি এর চিফ ইঞ্জিনিয়ারকে ধরলেন 5 লাখ টাকা দিয়ে। তো আমার কালো টাকা ব্যাংকগুলো উজাড়, আপনার স্টক মার্কেট উজাড়, যেখানে হাত দেবেন ব্যাংকগুলো কিন্তু একদম পুরো স্থবির হয়ে গেছে। শেষ। আপনার বললেন 100 কোটি টাকার উপরে আপনার বাজেটের 1/4 ব্যাংক টাকার থেকে গায়েব হয়ে গেছে। প্রত্যেক বছর বাজেটের 1/4 টাকা কালো টাকা বাইরে পাচার হচ্ছে হুন্ডির মাধ্যমে, আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। এখন যদি আমার বক্তব্য হচ্ছে সরকারের বাংলাদেশ ব্যাংক থেকে অথবা দুদকের পক্ষ থেকে এই কানাডার বেগমপাড়া গিয়ে কার কার বাংলাদেশের বাড়ি আছে, মালয়েশিয়ায় কার কার সেকেন্ড হোম আছে, এগুলো বার করে আনলেই তো তাদের সেকেন্ড হোমের বোধহয় আমি যতদূর জানি যে সেকেন্ড হোমের তো একটি মানে বৈধতা আছে, অপশন আছে। না, সেকেন্ড হোমের বৈধতা হচ্ছে মালয়েশিয়ায়, কিন্তু আপনি এখান থেকে টাকাটা নিলেন কিভাবে? এখানে টাকাটা অবৈধভাবে টাকা পাচার হয়েছে না, টাকাটা কালো টাকা হিসেবে চিহ্নিত। সুইস ব্যাংকেও তো বাংলাদেশের টাকা, সুইস ব্যাংকে এখান থেকে গেছে। সুইস ব্যাংক তো আমি শুনলাম কানাডাতে কিভাবে টাকা গেছে, যে এখান থেকে সুইস ব্যাংকে টাকা পাঠানো হয়েছে হুন্ডির মাধ্যমে অথবা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করে। ওখানে কানাডাতে একটা নাগরিক যিনি হয়েছেন তার মাধ্যমে ওখানে অ্যাকাউন্ট খুলে টাকা ওখান থেকে নিয়ে যে বাড়ি বাড়ি অট্টালিকা সব বানানো হচ্ছে। বাজারও, মার্কেটও আছে, বিরাট মার্কেটও আছে। সুতরাং এগুলো তো ওখানে ধরা ইচ্ছে করলেই সম্ভব। কিন্তু আমাদের এই টাকা লোপাটগুলো ধরার ব্যাপারে আমার মনে হয় সরকার মনে হয় আন্তরিক না, কারণ হচ্ছে বড় বড় বিগ শটরা এর ভিতরে। একদম সংক্ষেপে যদি 57 নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এটা আসলে সাংবাদিকরা অনেকে আক্রান্ত হচ্ছে বা এটার অ্যাবিউজ হচ্ছে কিনা। তথ্যমন্ত্রী বলেছেন যে না, এটা যেভাবে বলা হচ্ছে বিষয়টা এরকম না। আপনি তো সাংবাদিকদের নেতৃত্ব করছেন ডিউজের সভাপতি হিসেবে। মাননীয় তথ্যমন্ত্রীর এই বক্তব্যে আমরা খুব হতাশ হয়েছি। 57 ধারার পুরোপুরি অ্যাবিউজ হচ্ছে। এটি শুধু সাংবাদিকদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, এটি সাধারণ জনগণের ক্ষেত্রে এই ধারার অপপ্রয়োগ ঘটছে এবং আমরা শুরু থেকেই সাংবাদিকদের পক্ষ থেকে এই ধারাটি বাতিল করার জন্য, তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের জন্য আমরা শুরু থেকেই আন্দোলন করেছি এবং একযোগে আন্দোলন করছি। আমরা আজিজ ভাইদের সঙ্গেই, মানে আমাদের সাংবাদিকদের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ডিভিশন থাকলেও এই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনার সংক্ষেপ হচ্ছে যে এটা কিন্তু আসলে শেষ হচ্ছে না, বাতিল হচ্ছে। আপনি যেটা বললেন 57 ধারা বাতিল হচ্ছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি লতে এটা 12 ধারা হিসেবে ঢুকতেছে। অর্থাৎ গভর্নমেন্ট রিপ্রেসিভ যত মেজার, এর থেকে কোন সরকার কিন্তু বেরিয়ে আসতে পারে না। দেখেন 74 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেটা কিন্তু আছে, সেটা কিন্তু কোন গণতান্ত্রিক বা নির্বাচন গণতান্ত্রিক সরকারের আমলে এই ধরনের কালাকানুন এগুলো থাকে। ধন্যবাদ জনাব এম এ আজিজ, ধন্যবাদ জনাব শাহাবাদ মাহমুদ। স্টুডিওতে আসার জন্য প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntbd.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।